কিছুদিন আগে আমি একটা পোল ছেড়েছিলাম বইবন্ধু পাবলিকেশন থেকে প্রকাশিত হওয়া বার্ষিক পত্রিকা কিশোর বন্ধুর ব্যাপারে। তাতে আমি যে অপশন দুটি দিয়েছিলাম তাতে মোটামুটি 50% ভোট এসেছে দুটোতেই। তাই আমি দুই দিকের কথা ভেবেই কিশোর বন্ধুর পাঠক প্রতিক্রিয়াকে দুটি পর্বে এনে সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছি। আজকে তার প্রথম পর্বে আমি 6টা ছোট গল্প, 4টি কমিক্স অর্থাৎ চিত্রকাহিনী, 2টি উপন্যাসিকা এবং 2টি উপন্যাস নিয়ে কথা বলবো। তাহলে আর বেশি দেরি না করে মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আলোচনা শুরু করার আগে আমি কিশোর বন্ধু পত্রিকাটির প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে একটু বলে নিই। পত্রিকাটি প্রকাশিত হয়েছে বইবন্ধু পাবলিকেশন থেকে। বিভিন্ন প্রকাশনী যেমন পূজাবার্ষিকী বের হয়, এই কিশোর বন্ধু পত্রিকাটিকেও সেরকমই বলা যেতে পারে, তবে এর প্রকাশ হয় গরমের সময়। এই পত্রিকাটিতে রয়েছে মোট 6টি উপন্যাস, 3টি উপন্যাসিকা, 17টি ছোট গল্প, 4টি পূর্ণাঙ্গ কমিক্স বা চিত্রকাহিনী এবং অনেকগুলি কবিতা, ছড়া, প্রবন্ধ ইত্যাদি ইত্যাদি। পত্রিকাটিতে রয়েছে মোট 340টি পেজ। পত্রিকাটির মুদ্রিত মূল্য রয়েছে 370 টাকা। পত্রিকাটির বাইন্ডিং কোয়ালিটি আমার বেশ ভালো বলে মনে হয়েছে। এছাড়া পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি আমার দুর্দান্ত লেগেছে। পত্রিকাটির প্রুফ রিডিং আমার বেশ ভালো লেগেছে। এখন অবধি যতটা পড়েছি খুবই অল্প কিছু মুদ্রণ প্রমাদ নজরে এসেছে। ফন্ট সাইজ খুব বড়ও লাগেনি, আবার ছোটও লাগেনি। যে ধরনের ফন্ট সাইজ ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনোরকম কোনো সমস্যা হয়নি। এবার নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদ এবং অলঙ্করণ নিয়ে। বইটির প্রচ্ছদ করেছেন তন্ময় বিশ্বাস। ওনার করা এই প্রচ্ছদটি আমার বেশ ভালো লেগেছে। যেহেতু এই পত্রিকার মূল টার্গেট কিশোর কিশোরীরাই, ফলে এই ধরনের প্রচ্ছদ দেখে তারা আকৃষ্ট হয় বলেই আমার ধারণা। এবারে আসি অলঙ্করণের বিষয়ে। এই পত্রিকাটিতে বিভিন্ন কাহিনীতে বিভিন্নজন অলঙ্করণ করেছেন এবং সকলেই মোটামুটি ভালোই কাজ করেছেন। আমি সেই কাজগুলি স্যাম্পল কন্টেন্টগুলি আলোচনা করার সময় আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনারা নিজেরাই বুঝে নিতে পারেন তাদের কাজের কোয়ালিটি। এবারে আসা যাক কাহিনীগুলির বিষয়ে। প্রথমেই আমি চিত্রকাহিনীগুলির বিষয়ে জানাচ্ছি। এই পত্রিকাতে মোট 4টি চিত্রকাহিনী রয়েছে, যার মধ্যে 3টি কাহিনী রঙিন এবং একটি কাহিনী রয়েছে সাদা কালোতে। এই 4টি কাহিনীর মধ্যে যেটা আমার সব থেকে কমজোর মনে হয়েছে সেটা হলো মৃত্যুর হাতছানি। লিখেছেন অনির্বাণ সরকার। এটি একটি কল্পবিজ্ঞান অ্যাডভেঞ্চার কাহিনী। কাহিনীটির বিষয়বস্তু হচ্ছে ডুয়ার্সে বেশ কিছুদিন ধরেই অনেক মানুষ নাকি রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে। পুলিশ কিছুতেই সেই রহস্য ভেদ করতে পারছে না। এমন একটি পরিস্থিতিতে আমাদের নায়ক অগ্নি, যে কিনা একজন মার্শাল আর্টিস্ট, সে ঘুরতে আসে ডুয়ার্সে এবং সেও রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এরপরে কি করে অগ্নি এই রহস্যের সমাধান করে সেই নিয়ে মূল কাহিনী। এটি এই পত্রিকার একমাত্র সাদা কালো কাহিনী। প্রেক্ষাপট ইন্টারেস্টিং হলেও বর্তমানে এরকম টাইপের এত কাহিনী এবং সিনেমা বেরিয়ে গেছে যে গল্পে কি হতে পারে সেটা অনেকেই বলে দিতে পারবে। আমার সেই কারণে কাহিনীটিকে খুবই অ্যাভারেজ লেগেছে, তবে অনির্বাণবাবুর আঁকা চিত্রগুলি বেশ ভালোই লেগেছে। এবারে আসি নেক্সট আমার যেটা ভালো লেগেছে সেটা হলো কমান্ডার বোস, যেটা লিখেছেন গৌতম কর্মকার। এই কাহিনীটি সম্পূর্ণ রঙিন এবং এখানে সবকটি পেজ গ্লসি ইউজ করা হয়েছে। এটিও একটি কল্পবিজ্ঞান নির্ভর অ্যাডভেঞ্চার কাহিনী। কাহিনীর বিষয়বস্তু হচ্ছে পৃথিবী থেকে বহু দূরে একটি গ্রহে হীরা পাওয়া যায়, কিন্তু সেই হীরা নাকি সেখান থেকে আনা যায় না, কারণ যেই সেখান থেকে হীরা আনতে যায় আর বেঁচে ফিরে আসতে পারে না। কিন্তু কেন? কমান্ডার বোস কি পারবে সেই রহস্যের সমাধান করতে? গৌতম বাবুর সৃষ্ট করা এই কমান্ডার বোস একটি ক্লাসিক চরিত্র। এই চরিত্রকে আবারও এইভাবে ফিরিয়ে আনার জন্য কিশোর বন্ধুর সমস্ত টিম মেম্বারদের আমি অভিবাদন জানাই। এই কাহিনী পড়তে আমার বেশ ভালো লেগেছে এবং তার সাথে নস্টালজিয়া ফিল হয়েছে। এর সাথে দিলীপ দাসবাবুর সৃষ্টি করা আরও একটি নস্টালজিক কমিক্স ভ্যাবলাও ক্যাবলাও রয়েছে এই পত্রিকাতে। এটি অনেকটা সেই হাদা ভোদা টাইপের কাহিনী। এই কমিক্সটিও সম্পূর্ণ রঙিন রয়েছে এবং এর যেহেতু নস্টালজিক ভ্যালু রয়েছে, তাই এটাকে আমি আর কোনো রকম কোনো বিচার করছি না। লাস্ট এবং এই পত্রিকার সবথেকে সেরা যেটা চিত্রকাহিনী লেগেছে আমার, সেটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মায়া কাহিনীটি। এটি একটি অপার্থিব কাহিনী। হরিহর ভট্টাচার্যকে নতুন কাজে রেখেছে নিশ্চিন্তপুরের জমিদার নিবারণ চক্রবর্তী। তার কাজ হচ্ছে নিবারণ চক্রবর্তীর ফেলে যাওয়া জমিদার বাড়ি দেখাশোনা করা, কিন্তু সেই জমিদার বাড়িতে রয়েছে কোনো এক অশরীরী আত্মা। হরিহর কি পারবে সেই অশরীরীর মায়ার হাত থেকে বাঁচতে? এই কাহিনীটিও সম্পূর্ণ রঙিন চিত্রকাহিনী এবং ছবিগুলি এঁকেছেন সুমন্ত গুহ। এটাতেও গ্লসি কাগজই ব্যবহার করা হয়েছে। এটা এই পত্রিকার বেস্ট চিত্রকাহিনী, সেটা স্টোরির দিক থেকেও এবং ড্রয়িংয়ের দিক থেকেও। আমার এটি দুর্দান্ত লেগেছে। এবার আসি ছোট গল্পের বিষয়।
17টি ছোট গল্পের মধ্যে আমার এখনো অবধি পড়া হয়েছে 7টি কাহিনী। কোন কাহিনী কেমন লেগেছে এবারে সেই বিষয়ে জানাচ্ছি। তবে এখানে আগেই যেটা উল্লেখ করে দিতে চাই সেটা হলো প্রতিটি কাহিনী কিন্তু কিশোর কিশোরীদের কথা ভেবেই লেখা, তাই এই লেখাগুলিকে আমি সেইভাবেই ভেবে পড়েছি। ম্যাচিওর রিডারদের সেই অর্থে সব কাহিনী পছন্দ নাও হতে পারে। যাই হোক, প্রথমেই পড়েছিলাম বাণী বসুর লেখা তারই একটি অগ্রন্থিত কাহিনী যোগু গজুর নতুন গল্প। এই কাহিনীটি এর আগে কোনো একটি পত্রিকায় অসম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছিল। সেই লেখাটিকেই আবার নতুনভাবে শেষ করে এখানে প্রকাশ করা হয়েছে। এই কাহিনীটি একটি নির্ভেজাল কিশোর কাহিনী, যেটা আমাদের পুরনো দিনের নস্টালজিয়াতে ফেরত নিয়ে যায়। নেক্সট আসি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা মিউজিক্যাল চেয়ারের ব্যাপারে। এটি একটি সম্পূর্ণ হাসির গল্প। মিউজিক্যাল চেয়ার খেলার মাধ্যমে একজন পুলিশের প্রমোশন হলো কিভাবে, সেটাই এই কাহিনীর মূল বিষয়বস্তু। গল্পটি পড়তে আমি বেশ উপভোগ করেছি, তবে শেষের দিকে আরেকটু মজা থাকলে শোনায় সোহাগা হতো বলেই আমার মনে হয়েছে। নেক্সট আসি অনন্যা দাসের লেখা রঙ্গন গল্পটিতে। এটি একটি সামাজিক কাহিনী, যেটা স্কুলের বুলি প্রথাকে কেন্দ্র করে বলা হয়েছে। খুব নতুন কনসেপ্ট না হলেও লেখার ধরনের কারণে কাহিনীটি পড়তে বেশ ভালো লাগে। নেক্সট আসি অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা ভৌতিক কাহিনী 20 বছর বাদের বিষয়ে। প্রথম থেকে একটা রহস্য মতন তৈরি করে রেখেছিলেন অভিজ্ঞান বাবু, যাতে শেষে এসে একটা টুইস্ট দেওয়া যায়। যারা প্রচুর ভৌতিক কাহিনী পড়েন তাদের এই কাহিনীর টুইস্টটা ধরতে অসুবিধা হবে না। লেখা ভালো, তবে আমার মনে হয়েছে এই কাহিনীটিকে অযথা টানা হয়েছে, যেটা আরেকটু ট্রিম করলে ভালো হতো। মোটের ওপর আমার মোটামুটি লেগেছে এই কাহিনীটি। এবারে আসি সাগরিকা রায়ের লেখা আরেকটি ভৌতিক কাহিনী অতীত মানে অতীত নয়ের বিষয়ে। কাহিনীর বিষয়বস্তু অনেকটাই 20 বছর আগের প্লটের মতনই, তবে কাহিনীটিকে একটু জোর করে ঘোরানো হয়েছে বলে মনে হয়েছে। এই কাহিনীটি কিশোরদের উপযোগী বলে আমার মনে হয়নি, বরং এটাকে শিশুতোষ বলেই মনে হয়েছে। এবারে আসি সুপর্ণা চ্যাটার্জি ঘোষালের লেখা ঐতিহাসিক কাহিনী মরুবালিকার বিষয়ে। মিশরের বিখ্যাত রানী ক্লিওপেট্রার জীবন কাহিনী নিয়ে লেখা হয়েছে এই কাহিনীটি। এই কাহিনীটি আমার এই পত্রিকার মধ্যে পড়া সবকটি ছোট গল্পের মধ্যে বেস্ট কাহিনী বলেই মনে হয়েছে। তবে কাহিনীটি যেখানে শেষ হয়েছে তার পরের কাহিনী যদি জানতে পারতাম তাহলে মনের আশা পূরণ হতো। যাই হোক, এবারে আসি আমার পড়া শেষ ছোট গল্প শোভন কাপুরিয়ার লেখা প্রহস্তের বিষয়ে। এটি একটি কল্পবিজ্ঞান নির্ভর গল্প। এই গল্পটিকে ছোট গল্পের আকারে না লিখে যদি বড় গল্প হিসেবে আনা হতো তাহলে মনে হয় ভালো হতো বেশি। গল্পের মধ্যে টুইস্ট আছে, যেটা শোভনবাবুর লেখনীর একটা বৈশিষ্ট্য। তবে এবারে ছোট গল্প হওয়ার কারণে টুইস্ট আবারও আমি আগে থেকে প্রিডিক্ট করে নিতে পেরেছিলাম। ওভারঅল ঠিকঠাক একটা স্টোরি লেগেছে আমার, তবে আরেকটু বেটার আমি এক্সপেক্ট করেছিলাম এর টিজার দেখে। যাই হোক, এবারে আসি উপন্যাসিকার ব্যাপারে। আমি প্রথমেই শুরু করেছিলাম প্রথম উপন্যাসিকা দিয়েই, যেটা হচ্ছে পিন্টু মামার আশ্চর্য খেলা। লিখেছেন রীতা বসু। কাহিনীটি এরকম: পিন্টু মামার পাড়া থেকে হঠাৎ করেই কিছু মানুষ যেন আশ্চর্যভাবে উধাও হয়ে যাচ্ছে, আর যারা উধাও হচ্ছে তারা যেন বাড়ি থেকে বেশ কিছু সম্পত্তি সরিয়ে উধাও হচ্ছে। কিন্তু উধাও তারা কি করে হচ্ছে তা কেউ বুঝতে পারে না। এটা কি কোনো বড় একটা টিমের কাজ যারা মানুষ উধাও করে বাইরে কোথাও পাচার করছে, নাকি এর মধ্যে রয়েছে কোনো অপার্থিব রহস্য? পিন্টু মামা কিভাবে সেই রহস্য সমাধান করবে সেটাই কাহিনীর মূল বিষয়বস্তু। এখানে এটিকে ফ্যান্টাসি উপন্যাসিকা বলা হয়েছে বলে লেখিকা যা ইচ্ছা তাই করেছেন এই উপন্যাসিকাটিতে। সত্যি বলতে আমার পড়া এই পত্রিকার এখনো অবধি বিলো অ্যাভারেজ কাহিনী লেগেছে এটিকে। নেক্সট যেটা পড়েছি সেটা হলো দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা কল্পবিজ্ঞান উপন্যাসিকা রোবটেরা এসেছিল। কাহিনীটির বিষয়বস্তু অনেকটা এরকম: এই পৃথিবীতে অতীতে যে বেশ কিছু ব্যাখ্যাতীত ঘটনা রয়েছে তা কি সত্যিই ব্যাখ্যাতীত ছিল, নাকি এই পৃথিবীতে সত্যি ভিন গ্রহ থেকে এসেছিল রোবটেরা যারা ঘটিয়েছিল সেই সব ঘটনা। উপন্যাসিকা বিভাগে পড়া আমার এখনো অবধি সেরা লেগেছে এই কাহিনীটি। শুরুর দিকে হয়তো কাহিনীটা ধরতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু একবার যখন কাহিনীটির মূল বিষয় সেটেল হয়ে যায় তারপরে এই কাহিনী দৌড়তে থাকে। দেবজ্যোতিবাবুর লেখা এটাই আমার প্রথম পড়া। ওনার এই লেখা পড়ে আমি ওনার লেখা অন্যান্য লেখনী পড়ার জন্য উদ্গ্রীব হয়ে রইলাম। এবারে আসি এই পত্রিকার আমার যেটা মূল আকর্ষণের বিষয় ছিল সেই উপন্যাস বিভাগে। যদিও এই বিভাগেই আমার সব থেকে কম পড়া হয়েছে, মাত্র 2টি উপন্যাস আমার এখনো অবধি পড়া হয়েছে। প্রথমেই যেটা পড়েছিলাম সেটা হলো সৈকত মুখোপাধ্যায়ের লেখা অ্যাডভেঞ্চার উপন্যাস মৌমাছির দেবতা। এই কাহিনীর মুখ্য চরিত্র নীল একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার।
ইতিমধ্যে সে বেশ কিছু অভিযানে গিয়েছে, যার বিষয়ে জানতে হলে পত্রভারতী থেকে প্রকাশিত হওয়া রহস্যভেদী নীল এই বইটি পড়তে হবে। যাই হোক, এই নীল পুষ্কর বলে একজনের সাথে নেপালে আসে। এই পুষ্করবাবুর একজন পূর্বপুরুষ নাম চন্দ্রনাথ উপাধ্যায় নেপালে গিয়ে নিখোঁজ হয়েছিলেন বহু বছর আগে। এই চন্দ্রনাথ বাবু নাকি নেপালে খোঁজ পেয়েছিলেন ভিন গ্রহ থেকে আসা প্রাণীদের, অর্থাৎ এলিয়েনদের। কিন্তু তারপরে কি করে তিনি নিখোঁজ হলেন? নেপালে কি সত্যি রয়েছে কোনো ভিনগ্রহীরা? নীল কি পারবে এই রহস্যের সমাধান করতে? আমি সত্যি বলছি, এই কাহিনী পড়ে আমার দুর্দান্ত লেগেছে। কাহিনীর প্লট, চরিত্রগুলির মোটিভেশন, জায়গাগুলির বর্ণনা এবং সর্বোপরি সৈকতবাবুর লেখনী এই কাহিনীকে একটা আলাদা মাত্রায় নিয়ে গেছে। প্রথম উপন্যাসই যে এতটা ভালো লাগবে আমি বুঝতে পারিনি। নীলের অন্যান্য অভিযানগুলি আমার পড়ার ইচ্ছা রইল। তার সাথে সাথে কিশোর বন্ধুর উপন্যাস নিয়েও এক্সপেকটেশন কিন্তু বেড়ে গেল। সেই এক্সপেকটেশন নিয়েই নেক্সট উপন্যাস পড়লাম অভিক সরকারের লেখা অপার্থিব উপন্যাস গৌরী। এই গৌরী হচ্ছে অভিকবাবুর বিখ্যাত আগমবাগী সিরিজের একটি নতুন কাহিনী। এর আগে এই সিরিজের বিভিন্ন কাহিনী নিয়ে বেরিয়েছে দুটি বই, এবং ইনকুইজিশন আর প্রেতযক্ষ ও অন্যান্য। এর মধ্যে প্রেতযক্ষ ও অন্যান্য বইটির পাঠ্য প্রতিক্রিয়া আমার চ্যানেলে রয়েছে। তার লিঙ্ক আমি ওপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যারা সেই ভিডিও দেখেননি তাদের সেই ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। এবারে আসি এই কাহিনীটির ব্যাপারে। অর্জুন সেনগুপ্ত বলে একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার তন্ত্রের বিষয় নিয়ে একটা ডকুমেন্টারি শ্যুট করার জন্য জলপাইগুড়িতে আসে। এই কাজে তাকে সাহায্য করতে এগিয়ে আসেন স্বয়ং কৃষ্ণানন্দ আগমবাগীশ মহাশয়। কিন্তু সেই জলপাইগুড়িতে এসে অর্জুনের সাথে এমন কিছু একটা ঘটে যায় যার মাসুল গুনতে শুরু করে অর্জুনের মেয়ে এবং ছেলে। অর্জুনের পরিবারের উপর নেমে আসে এক অশুভ কালো ছায়া। কৃষ্ণানন্দ আগমবাগীশ কি পারবে অর্জুনের পরিবারকে এই অশুভ ছায়ার হাত থেকে বাঁচাতে? সত্যি বলছি, যে স্যাটিসফ্যাকশন নিয়ে আমি এর আগের উপন্যাস পড়েছিলাম ঠিক সেম স্যাটিসফ্যাকশন পেয়েছিলাম এই গৌরী উপন্যাসটি পড়ে। অভিকবাবু কি লিখেছেন! এটা যেমন কাহিনী তেমন লেখনী, পুরো ছক্কা হাঁকিয়েছেন অভিকবাবু। আগমবাগী সিরিজের সুনাম ধরে রাখলেন এই কাহিনীর মাধ্যমে অভিকবাবু। এখনো পর্যন্ত আমার পড়া কিশোর বন্ধু দুটো উপন্যাসই আমার একদম দুর্দান্ত লেগেছে। এবার দেখা যাক বাকি 4টি উপন্যাস কেমন করেছে। তবে শুধু উপন্যাসই নয়, বাকি গল্পগুলিও কেমন করেছে সেটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমি সিরিজের দ্বিতীয় অর্থাৎ শেষ ভিডিও নিয়ে হাজির হব। পরিশেষে এটাই বলবো, এখনো অবধি আমার কিশোর বন্ধুর পড়া কন্টেন্টগুলি ওভারঅল ভালোই লেগেছে, অল্প কিছু প্রবলেম ছাড়া, এবং আশা করছি বাকি কন্টেন্টগুলিও ভালোই লাগবে। এখন দেখা যাক আমার এক্সপেকটেশন ফুলফিল হয় কিনা। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি পত্রিকাটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।